একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। বিদেশি ভাষার দাপটে ম্লান, রক্তে অর্জিত ভাষা। সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানোর তাগিদ। এই ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি, এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে। হারিয়ে যাচ্ছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি। আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা তাদের অক্ষর আর লিখতে পারি না। এবং কর্মসংস্থান সহ নানা কারণে বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে। প্রতিযোগিতার যুগে একাধিক ভাষা শেখার পরামর্শ। অন্য একটা বিদেশি ভাষা শিখে ফেলি, তাহলে এটা আমাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দরজা খুলে দিবে। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা খান মিম। আমরা বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। সাজিদ ও মিম। এই যে আমরা বলছিলাম, এই শহীদ মিনারে প্রভাত ফেরির মধ্য দিয়ে আসলে অসংখ্য জনগণ, সাধারণ সর্বস্তরের মানুষ এসে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। এই শহীদ মিনারে যে আসছে সাজিদ, এই শহীদ মিনারেরও কিন্তু একটি ইতিহাস রয়েছে। কারণ এই যে আমরা বলছিলাম ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এখানে আসেন, কেন আসলে এখানে আসেন, কিংবা কে আছে এই মিনারটিতে। আমি যদি একটু শুরু থেকে শুরু করি, তারপর হয়তো এই মিনারটির ইতিহাস আপনি বলবেন। 1952 সালে যখন আসলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা এই যে 21শে ফেব্রুয়ারি যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করেই তারা অপরিকল্পিতভাবে একদমই আসলে কাঁচা হাতে একটি মিনার তৈরি করেছিলেন, এবং সেই মিনারটি তৈরি করে সেখানকার সেই সময় তারা ভাষা শহীদদেরকে আসলে শ্রদ্ধা জানিয়েছেন। কারণ বিলম্বিত না করে পুরো বিষয়টিকে তারা চেয়েছিলেন যে যেন যেভাবেই হোক শুরুটা যেন হয়, শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটা যেন শুরু হয়ে যায়। এবং তারা সেভাবেই কাঁচা হাতে তাদের মতো করে তারা নকশা করে তারা নির্মাণ করে সেই দিন, সেই 23শে ফেব্রুয়ারি তারা সেই মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদেরকে। এবং সেটি কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের একদমই রাস্তার যে গা ঘেঁষে সেটি তৈরি করা হয়েছিল, যেন যারা পথচারীরা যাবেন, যারা এখান থেকে চলাচল করবেন, তারা যেন তাদের চোখে যেন পুরো বিষয়টি পড়েন। এবং সেটি নিয়ে প্রথম শহীদদের স্মরণে এরকম একটি শিরোনাম দিয়ে দৈনিক আজাদী পত্রিকায় প্রথম সেটি আসলে সংবাদ করা হয় যে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে বীর শহীদদেরকে। এবং তারপর সেই বড় করে প্রতিবেদনটি সেখানে নির্মাণ করা হয়, এবং সেই মিনারটিকেও কিন্তু রেখে তারপর সেই মিনারটির কে সংস্করণ করা হয়েছে। এবং তারপর কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে আরো কয়েকটি মিনার তৈরি করা হয়েছে। তারপর সর্বশেষে আসলে এই মিনারটি তৈরি করা হয়েছে। এই মিনারটির ইতিহাস যদি আপনি একটু বলতেন। এই শহীদ মিনার যেখানে আমরা দাঁড়িয়ে আছি, কেন্দ্রীয় শহীদ মিনার, এটি তৈরির পেছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক বাধা কিন্তু এসেছিল। আপনি প্রথম একবারে শহীদ মিনারের কথা বলছেন, 1952 সালে যেটি বানিয়েছিল ছাত্ররা সেই সময়, সেটি কিন্তু ভেঙে দিয়েছিল, গুড়িয়ে দিয়েছিল সেই সময়কার পাকিস্তানি সেনারা, পাকিস্তানি শাসকরা। পরবর্তীতে কিন্তু আরও কয়েকবার এই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল। সবশেষ 1963 সালে এই কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়, এবং সেটি ভাস্কর হামিদুর রহমানের ডিজাইন করা, এবং এটি উদ্বোধন করেছিলেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। এই ইতিহাস কিন্তু অনেকেই, এই প্রজন্মের অনেকেই হয়তোবা জানেন না। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং এই ইতিহাস জানানোটা বা জেনে রাখাটা কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এই যে আমরা শহীদ মিনারে আসছি বছরে একটি দিন, 21 ফেব্রুয়ারি আমরা যে পালন করতে আসছি, ফুল দিতে আসছি, এর পেছনের যে ইতিহাস, এর পেছনের যে গল্পগাথা, যে বীরত্ব, সেটি যদি না জানি তাহলে হয়তোবা আমাদের একটু অন্যায় বা অপরাধী হয়ে যাবে। কারণ এটি জানা জরুরি, জানা প্রয়োজন, এবং জানানোটাও আসলে এই প্রজন্মের যারা
তাদের মধ্যে কিন্তু তাদের যে আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন, আমাদের যে অগ্রজরা রয়েছেন, তাদেরও কিন্তু দায়িত্ব এই ইতিহাস জানিয়ে দেওয়ার। সাজিদ, একটি বিষয় একটু মজা করে বলতে চাই আপনাকে। আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এরকম দেখেছেন যে আজকে আমি স্মৃতিসৌধে যাচ্ছি কিংবা আজকে আমি শহীদ মিনারে যাচ্ছি, শিখে যাচ্ছি যে যদি সাংবাদিক আসলে প্রশ্ন করেন তাহলে কি জবাব দিব। সাংবাদিকরা এই প্রশ্নগুলো আসলে করে থাকেন বা এই জন্যই করাটা উচিত আমিও মনে করি, কারণ এই যে যারা এখানে এসেছেন তারা যেন আগে একটু এই ইতিহাসটি জানেন। আপনি হয়তো এখানেও অনেককে জিজ্ঞেস করবেন, হয়তো ঠিকঠাক মতো ইতিহাসটি বলতে পারবে না। দেখুন, ইতিহাসটি তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের, শ্রেণী শিক্ষকের, কিন্তু যেটি জানার সেটা কিন্তু নিজের তাগিদেই জানতে হবে। কারণ আমাদের বাংলার প্রতিটি প্রেক্ষাপটে কিন্তু এক ইতিহাস লুকিয়ে রয়েছে এবং সেই ইতিহাসগুলো আমাদের বাঙালি জাতি হিসেবে কিন্তু গৌরবান্বিত করে। শুধু এই ইতিহাস জানা নয়, আমরা একটা দিন বছরে শুধু 21 ফেব্রুয়ারি এখানে আসব, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, এটি পরিষ্কার করব, বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ থাকা আমার মনে হয় উচিত না। কেননা বছর জুড়ে এটার পরিচর্যা, বছর জুড়ে এটার দেখভাল করা বা এখানে যে শ্রদ্ধা নিবেদন, এটার এই শহীদ মিনারের সম্মান রাখাটা কিন্তু সবার দায়িত্ব। এবং সেই দায়িত্ব কিন্তু একেবারে ছোট থেকে বড়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা গণমাধ্যম কর্মী, সর্বস্তরের মানুষের কিন্তু দায়িত্ব। শুধু একটা দিন আমরা এসে পালন করে চলে গেলাম, স্মরণ করলাম শহীদদের, তাদেরকে শ্রদ্ধা জানালাম, এই একদিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেখানে কি রাষ্ট্রীয় কোনো মানে পর্যালোচনা কিংবা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব থাকতে পারে? এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটি দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে এই সচেতনতাটুকু মানুষের মধ্যে প্রচারণা করা। এবং আমরা অনেক সময় দেখে থাকি গণমাধ্যম কর্মীরা, অনেক গণমাধ্যম এখানে এসে নিউজ করেন, সংবাদ প্রচার করেন যে এখানে অনেকে জুতা পায়ে উঠছেন, এখানে আড্ডা দিচ্ছেন, নানান ধরনের অসঙ্গতি এখানে আমরা খুঁজে পাই। কিন্তু সেগুলো বন্ধ করা বা সেগুলো রোধ করা কিন্তু এখানকার যে যারা কর্তৃপক্ষ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এটি দেখভাল করেন বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ যারাই আছেন তাদের সবারই কিন্তু দায়িত্ব এটাকে সুশৃঙ্খলভাবে রাখা, সুন্দরভাবে রাখা এবং এটার সংরক্ষণ করা এই শহীদ মিনারের এই পবিত্র স্থানের। একদমই তাই। এবং এই বিষয়টি নিয়ে আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে শ্রদ্ধার যে দিনটি, সেটি আমরা যেমন বাংলা ভাষাটি কিন্তু আজকের দিনে যে শুধুমাত্র ব্যবহার করছি তা তো না, আমরা তো সারা বছর জুড়েই বাংলা ভাষায় কথা বলে থাকি। তাহলে আসলে কেন আমরা শুধুমাত্র আজকের দিনে আমরা কেন সেই সম্মানটা জানাবো? আমরা কেন সবসময় এই যে জুতা পরে, আপনি যেটি বলছেন যে জুতা পরে আসা যাবে না কিংবা যে নিজের একটি তাগিদ, সেই ব্যাপারগুলো কিন্তু নিজেকেও লক্ষ্য রাখতে হবে। তার বাইরে গিয়ে এখনকার অবস্থা একটু জানাতে চাই দর্শকদেরকে। একই সাথে বেলা বাড়ছে তত মনে হচ্ছে জনস্রোতের ঢল কিন্তু নামছেই, কারণ এত মানুষ আসছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যরা আসছে, সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক সংগঠনের সদস্য আসছেন, কেউ সংগঠনের সঙ্গে আসছেন, কেউ ব্যক্তিগত তাগিদে নিজের ভাষা শহীদদেরকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। অর্থাৎ এই যে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি যেমন চলছে, সেটি যেন আজকের দিনেই যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সারাটি বছর জুড়ে এই সীমাবদ্ধতাটা বা এই যে ভালোবাসাটুকু সেটুকু যেন থাকে। যেন আমাকে আসলে কেউ বলবে যে জুতা পরে শহীদ বেদিতে উঠতে হয় না, সেই ওই পর্যন্ত যেন আমি অপেক্ষাই না করি। নিজের যে তাগিদ, সেই তাগিদেই যেন আমরা কখনো জুতা পায়ে দিয়ে এই শহীদ বেদিতে না উঠি। এরকম সংবাদ কিন্তু আমরাও আসলে প্রচার করতে চাই না কিংবা আমরাও দেখতে চাই না। আমরাও ব্যথিত হই আসলে এই ধরনের চিত্রগুলো দেখে। আমরা চাই এই শহীদ মিনারের পবিত্রতা বজায় থাকবে সারা বছর জুড়ে, শুধু একটা দিন উপলক্ষ করে এটিকে যে রং করলাম, সাজালাম এমনটি নয়। এবং এটি প্রচার করার দায়িত্ব যেমন গণমাধ্যমে রয়েছে, তেমনি এর অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আমার মনে হয় কি সাজিদ, যদি একজন মানুষের মধ্যে প্রকৃত ইতিহাসটা থাকে এবং তারা যদি উপলব্ধি করতে পারে যে এই যে একটা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বা একটা ভাষা মুখের ভাষা মাতৃভাষা করার জন্য কি পরিমাণ মানুষ আসলে নিজের তোয়াক্কা করেনি, নিজের জীবনের মায়া করেনি, পরিবারের মায়া করেনি, সবকিছুকে ত্যাগ করে নিজের 144 ধারা ভঙ্গ করে কিন্তু সেদিন ছাত্ররা নেমে এসেছিল। তার মানে কতটা উদ্বুদ্ধ ছিল, কতটা অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়েছিল এই আন্দোলন ভাষা, মায়ের ভাষা রক্ষার জন্য। এগুলো যখন একজন মানুষ নিজে ধারণ করতে পারবেন, নিজে উপলব্ধি করতে পারবেন, আমার মনে হয় তখন আসলে সেই মানুষকে কোনো রাষ্ট্রীয় জায়গা থেকে নিষেধাজ্ঞা দিতে হবে না। তখন সে ব্যক্তির পর্যায়ে কিন্তু নিজেকে নিজেই উন্নত করে নিজেই আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। তার বাইরে গিয়ে একটি দিক অবশ্যই রাষ্ট্র দেখভাল করার দায়িত্ব, যেমন আজকেও আমরা দেখছিলাম এবং আপনি অন্য সময়ও দেখেছেন যে এই যে বইমেলার সামনে একদম বাণিজ্যিকভাবে মনে হচ্ছে বাণিজ্য মেলার মতো
আসলে হকাররা বসে যায়, আজকেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ, কিন্তু আপনি দেখেন সামনে অনেকটা হকার এবং একদম এই অসঙ্গতি কিন্তু চলেছে। আমরা দেখলাম 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে, ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল। অসংখ্য সিসি ক্যামেরা দেখেছি এবং রাস্তাঘাটে দেখলাম স্বেচ্ছাসেবকরা তারা চেক করছেন, নিরাপত্তা পাস দেখছেন, সবকিছু মিলিয়ে গণমাধ্যমের গাড়িকেও কিন্তু তারা ঢুকতে বাধা দিয়েছিলেন শুরুতে। এই সবকিছু মিলিয়ে এত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখলাম, তারপরেও কিন্তু এই যে কিছু কিছু অসঙ্গতি এখানে চোখে পড়ছে এবং এটি আসলে কাম্য না কোনোভাবেই, বিশেষ করে আজকের দিনটিতে। কেননা আজকে অসংখ্য এখানে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, সাংগঠনিক বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর লোকজন আসছেন, শিক্ষার্থীরা আসছেন, অসংখ্য মানুষের এখানে পদচারণা আজকে দেখছি আমরা। তো আজকের দিনটাই কিন্তু এই ধরনের অসঙ্গতি কোনোভাবেই কাম্য নয় আমাদের। একদম, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা স্টুডিওতে যেতে চাই মুক্তির কাছে। মুক্তি, এখন পর্যন্ত আমাদের কাছে শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে যখন আবারও যুক্ত হব, কিরকম মানুষ আসছে, মানুষ কমলো কিনা, এবং এই যে মিনারের ইতিহাস কিংবা বাংলা ভাষার পেছনের ইতিহাস, বাংলা ভাষার যে আসলে মাহাত্ম্য, সেগুলো নিয়ে আমরা যেরকম কথা বলছিলাম সেরকমই কথা চালিয়ে যাবো। টুকরো টুকরো গল্পগুলো আপনার মাধ্যমে পুরো টেলিভিশন সেটের সামনে যারা দর্শকরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টা পরিষদ সহ বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। হাসিব বিল্লার প্রতিবেদন। শহীদের রক্তে ভেজা শার্টের রং মেখে ফাগুন বাতাসে দোলে পলাশ, ফুলের সুবাসে নৃত্য হয় লাল, দাঁড়ায় উৎসর্গের মিনার, যার প্রতিটি স্তম্ভে লেখা নাম বাংলা ভাষা, বাংলাদেশ ও স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 10 মিনিট পর শ্রদ্ধা জানান রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন হাজারো শহীদের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, 3 বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এরপর খুলে দেয়া হয় শহীদ মিনারের ফটক। শ্রদ্ধা জানাতে একে একে এগিয়ে আসে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলের তোড়া হাতে এগিয়ে আসে সর্বস্তরের ছাত্র জনতা। প্রায় 6.5 মাস আগে এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা ঘোষণা করে ছাত্র জনতা। তার একদিন পরই দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের পতন হয়। তাই 52, 71 কিংবা 24 যুগে যুগে এই শহীদ মিনার বাংলাদেশি জাতিসত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই আর কোনো স্বৈরাচারী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তারই বার্তা বহন করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাসিব বিল্লাহ, এখন। যতদিন পৃথিবী থাকবে ততদিন 21শে ফেব্রুয়ারি মানুষের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, 21-এর পথ ধরেই দীর্ঘ 16 বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানো হয়েছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান রিজভী। 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে
তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। চট্টগ্রামের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, চট্টগ্রামে কেমন দেখছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্বিক পরিস্থিতি জানাবেন। মুক্তি, বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে চট্টগ্রামে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, নতুন শহীদদেরকে ঘিরে তাদের আগ্রহ আছে এবং সেই আগ্রহ কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে যেই মিছিল নিয়ে দলে দলে আসা, সেই দলে দলে আসা এবং শহীদ বেদিতে যে শ্রদ্ধা জানানো, সেটি বলে দিচ্ছে যে আসলে চট্টগ্রামের মানুষ একেবারে ভাবগম্ভীর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আজকে 21 পালন করছে। এবং আমরা একটু বলে রাখতে চাই যে এই যে শহীদ মিনারটি, এটি কিন্তু 4 বছর বন্ধ ছিল। এটি কিন্তু চট্টগ্রামের মূল শহীদ মিনার এবং এই শহীদ মিনারটি 2021 সালে সাময়িকভাবে সংস্কার কাজের কারণে বন্ধ ঘোষণা করা হয়। একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের আওতায় এটিকে নিয়ে আসার কারণে এখানে দীর্ঘ 4 বছর কাজ চলে এবং নানা ধরনের জটিলতা শেষে আমরা যেটি দেখছি যে এই শহীদ মিনারটি আবার 4 বছর পর সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আজকে চট্টগ্রামবাসীর জন্য আসলে যে 21, সেটি একেবারে ভিন্ন আমেজের 21, নতুন উচ্চতার 21, কারণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন চেয়েছিল তাদের একটি সুন্দর দৃষ্টিনন্দন এবং সুবিশাল পরিসরের একটি শহীদ মিনার হোক, যেটি তারা দীর্ঘদিন পরে পেয়েছেন। এবং এতদিন কিন্তু বিকল্প একটি শহীদ মিনারে তারা ফুল দিয়ে এসেছেন। গত 4টি বছর ধরে চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি স্কুলে একটি শহীদ মিনার অস্থায়ীভাবে, সেখানে তারা এতদিন ফুলেল শ্রদ্ধা জানিয়েছিলেন 21শে ফেব্রুয়ারিতে। তবে এইবারের যে 21শে ফেব্রুয়ারি, সেটি নিঃসন্দেহে তাদের মধ্যে আনন্দ দিচ্ছে, তেমনি যেই ভাবগম্ভীর পরিবেশে 21কে শ্রদ্ধা করার যেই আনুষ্ঠানিকতা, সেটিকে দিচ্ছে ভিন্ন মাত্রা। এবং আমরা দেখছি দলে দলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রচুর শিশু এবং প্রচুর কিশোরদের দেখা যাচ্ছে এইসব প্রভাত ফেরি কিংবা 21-এর যে মিছিল, সেই মিছিলগুলোতে আমরা দেখছি একেবারে নতুন প্রজন্মের যারা, তারা আসছেন, অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে আসছেন, এসে শহীদ বেদিতে ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা, ফুল দেওয়ার যে নিয়মকানুন কিংবা এর পেছনের যে ইতিহাস, 21 মানে যে মাথা নত না করা, 21-এর যে চেতনা, 21-এর সাথে চট্টগ্রামের যেই সম্পর্ক, সব কিছুই তাদের জানানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক দলগুলোর পাশাপাশি এখানে বিভিন্ন স্কুল কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভিন্ন ভাষাভাষী বা ভিনদেশীরাও কিন্তু আসছেন এবং প্রত্যেকেরই দাবি একটি, যে সবাই যাতে নিজ ভাষায়, নিজ চেতনায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পান এবং তারা যাতে একটি সুন্দর বাংলাদেশ পান, সেই প্রত্যাশায় তারা করছেন। এবং আমরা দেখছি যে আসলে এখানে এখন একটি স্কুলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আসছেন এবং একটি উৎসবমুখর পরিবেশে এখানে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে শুধুমাত্র ফুল দেওয়া নয়, ফুল দেওয়ার পাশাপাশি এখানে সামনের যে চত্বর আছে, সেটিও তারা ঘুরে দেখছেন। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষীদের জন্য নয়, সকল ভাষাভাষীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। 1952 সালে বুকের তাজা রক্তে অর্জিত বাংলা ভাষা আজ বিদেশি ভাষার দখলে। শহরের স্কুল কলেজ থেকে বিপণী বিতান, সর্বত্র ইংরেজির আধিপত্য। ভাষা পরিবর্তনশীল, তবে অতিরিক্ত নির্ভরতা বাংলাকে দুর্বল করছে। বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানো জরুরি। বাকিটা জানাবেন শাহাদাত অভ্র। 1952 ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আসছে। প্রত্যুত্তরে পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহি জাহানের আরেক ফাল্গুন উপন্যাসে এই উক্তি যেন পুনর্জীবিত হয়েছে 24-এর জুলাইয়ে। 52-র মতো 24-এও মাথা নোয়ায়নি তরুণরা। বায়ান্নয় যে ভাষার জন্য এত আত্মত্যাগ,
সে ভাষার দখল নিয়েছে বিদেশি ভাষা। এই শহর যেন তারই স্পষ্ট প্রমাণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিপণী বিতান, হাসপাতাল, এমনকি ছোটখাটো দোকানের নামও ইংরেজিতে দেওয়া। ব্যানার, বিলবোর্ড কিংবা বিজ্ঞাপন চিত্রেও দেখা যায় বাংলা ভাষার সাথে ইংরেজির এক অদ্ভুত মিশ্রণ। সন্তানদের পড়াশোনায় ইংরেজি মাধ্যমকেই বেছে নিয়েছেন অনেক অভিভাবক, যার কারণে অনেক শিশুরই বাংলাটা ঠিক আসে না। ওয়ার্কের শব্দার্থ করেছিল, ম্যাথ হচ্ছে প্রত্যেকদিন হয় আমাদের 2 hours for my teacher and 1 hour for homework। তাই এখন প্রশ্ন জাগে, রক্তের দামে লেখা ভাষা কি আমরা ভুলতে বসেছি সালাম, বরকত, রফিক, জব্বারের প্রত্যাশা? যেই মানুষগুলির সংগ্রামের কারণে আজকে আপনি নিজের ভাষায় কথা বলতে পারছি, সেটাকে তো আমরা ভুলে গেছি। আজকে আবু সঈদ মুগ্ধর ব্যাপারে হয়তো এই মুহূর্তে মনে আছে, 50 বছর পরে আমরা মনে রাখবো কিনা আমি জানি না। আরেক দেশকে বা আরেক জাতিকে, আরেক ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি। এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে? ভাষা সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন ভাষার সংমিশ্রণে নতুন নতুন শব্দ গঠিত হয়, যা ভাষার বিবর্তনের স্বাভাবিক নিয়ম। কিন্তু অন্য ভাষার উপর অতিরিক্ত নির্ভরতা ভাষাকে করে তোলে দুর্বল। তাই সরকারিভাবে বাংলার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ভাষার সবচেয়ে অভিজাত ব্যবহার ঘটে 3 জায়গায়। একটা হলো সরকারি অফিস আদালতে, আর একটা হলো আইন বিভাগে, আর এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চশিক্ষায়। তো এই যে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলার ব্যবহারটা নিশ্চিত হয় নাই, উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। ভাষাবিদরা সতর্ক করেছেন, বাংলা যদি তার নিজস্বতা হারায়, তাহলে ভবিষ্যতে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক ভাষায় সীমাবদ্ধ হয়ে পড়বে আর দৈনন্দিন ব্যবহারে অন্য ভাষা এসে জায়গা করে নেবে। বিদেশি ভাষার প্রতি ঝোঁক আমাদের শব্দভাণ্ডার অনেকটাই কমিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই পূর্বপুরুষের আত্মত্যাগের কথা। ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে মায়ের ভাষাকে আমরা অসম্মান জানাচ্ছি। সেই লজ্জার কথা কাকে বলবো? শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়ার শহীদ খোকন পৌর শিশু উদ্যানের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। একই সঙ্গে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নরসিংদী সরকারি কলেজে চলছে দেয়ালিকা উৎসব। এর বিস্তারিত আমরা জানবো। এর শুরুতে আমরা যাব বগুড়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব সেলিম। এরপর আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। তবে শুরুতে আমরা বগুড়ার খবরাখবর জানবো। রাজীব, জানাবেন সেখানে এই মুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে চিত্র, সেটি আপনি কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন? এছাড়াও আর কি কি আয়োজন রয়েছে? হ্যাঁ মুক্তি, বগুড়ার শহীদ খোকন পৌর শিশু উদ্যানে যে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে রাতের প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। রাত 12টা 1 মিনিটে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রথম এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এবং শ্রদ্ধা নিবেদনের যে দ্বিতীয় পর্ব সকাল থেকে শুরু হয়েছে, সেখানে বিভিন্ন স্কুল, কলেজ এবং রাজনৈতিক দল সংগঠনগুলো এসে এখানে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রদ্ধা জানান। তবে এখানে আজকে বগুড়ার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এই উদযাপনে কিছুটা ভিন্নতা রয়েছে অন্যান্য বছরের তুলনায়। একে তো গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের মধ্যে তো এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এছাড়া বগুড়ায় যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারটি এইবারই প্রথমবার এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এটি একেবারে নতুন শহীদ মিনার। এর আগে এখানে আরও 2টি শহীদ মিনার ছিল, যে শহীদ মিনারগুলো বিভিন্ন রকম বিতর্কের কারণে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এবার এখানে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে আমরা যেটি দেখেছি, সকাল থেকেই অভিভাবকরা এসেছেন শিশুদেরকে নিয়ে, তাদের ভেতরে 21-এর যে চেতনা সেটি
জাগ্রত করা এবং একুশের বিষয়গুলো, একুশের সম্পর্কে ধারণা দিতে আসলে শিশুদেরকে নিয়ে এখানে অভিভাবকরা এসেছেন এবং এতই ভিড় ছিল সকাল থেকে রাতে, এবং সকালে প্রচণ্ড ভিড় ছিল। সকালে আমরা দেখেছি শিশুদের যারা নিয়ে এসেছেন তারা লাইন হয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, লাইন ধরে একে একে এক গেট দিয়ে প্রবেশ করে অন্য গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। এইরকম ভিড় এখানে আমরা লক্ষ্য করেছি। এখানে বইমেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। চিত্রাঙ্কন, ছড়া পাঠ এবং কবিতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বগুড়ার বইমেলায় আজ থেকে শুরু হয়েছে এবং এই মাস এই বইমেলা চলবে। আমার কাছে বগুড়া থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই ছিল সব শেষ খবর। নরসিংদীতে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা একটু রাকিবের কাছ থেকে জানতে চাই যে নরসিংদীতে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন কেমন দেখছেন? বগুড়ার মতো নরসিংদীতেও কিন্তু মাতৃভাষা দিবসের আয়োজন চলছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী সরকারি কলেজের মূল ভবনের মাঠে। আমার ঠিক পাশেই শহীদ মিনার রয়েছে এবং শহীদ মিনারের পাশেই কিন্তু দেয়ালিকা উৎসব চলছে। আমি যদি একটু দেখাই যে আসলে নরসিংদী সরকারি কলেজে কিন্তু সকাল থেকেই দেয়ালিকা উৎসবের আয়োজন শুরু হয়েছে এবং এখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগ ছাড়াও সামাজিক সংগঠন রয়েছে। এখানে আমরা বাঁধনকে দেখতে পাচ্ছি, এছাড়া অন্যান্য যেসব সংগঠন রয়েছে সেসব সকল নিবেদন করছেন। আমি একটু ব্যতিক্রম উৎসবে বা ব্যতিক্রম আয়োজনের মধ্যে ফিরে আসি। সেটি হচ্ছে গত এক যুগেরও বেশি সময় ধরে নরসিংদী সরকারি কলেজে যে আয়োজনটি চলে আসছে সেটি হচ্ছে দেয়ালিকা উৎসব। প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিনে আসলে এই দেয়ালিকা উৎসব চলে। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 25টিরও বেশি দেয়ালিকা আসলে এখানে টাঙানো হয়েছে। নরসিংদী সরকারি কলেজের যে 19টি বিভাগ রয়েছে, 19টি বিভাগের শিক্ষার্থীদের তৈরি এসব দেয়ালিকা, 19টি বিভাগ এবং সংশ্লিষ্ট যেসব সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন, সেগুলোর সমন্বয়ে কিন্তু এই দেয়ালিকা আসলে প্রকাশ পেয়েছে এবং দিনব্যাপী এখানে দেয়ালিকার প্রদর্শনী চলছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আমরা যদি এদিকে একটু দেখাই যে রক্তাক্ত ফাগুন, 21 আমার অহংকার, 21-এর ভালোবাসা, ভাষা আন্দোলন, নানাবিধ বিষয়, অর্থাৎ আমাদের বর্ণমালা, আমাদের ভাষা, আমাদের রফিক জব্বার সালামের যে আত্মত্যাগ, সেসব আত্মত্যাগের চিত্র বা তাদেরকে নিয়ে শিক্ষার্থী অথবা নতুন প্রজন্মের যে ভাবনা, সেগুলো কিন্তু ফুটে উঠেছে এসব দেয়ালিকা জুড়ে। মোট 25টি দেয়ালিকা এখানে টাঙানো হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিত্র 25, এখানে সুখের রং লাল, ভাষা 21 এলি, অর্থাৎ নানাবিধ কবিতা, প্রবন্ধ, নিবেদন, নানাবিধ বিষয় আসলে দেয়ালিকায় ফুটে উঠেছে এবং এসব দেয়ালিকা উৎসবকে ঘিরে কিন্তু বর্তমান এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন সকলে এখানে সকাল থেকে ভিড় করছেন। তারা এখানে আসছেন, দেখছেন আসলে ভাষাকে কতটা ধারণ করছে আমাদের নতুন প্রজন্ম। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে 21-এর সবশেষ মুক্তি। শিশুর হাসি, শিশুর ভাষা সবই মাতৃভাষায়, কিন্তু রাখাইন শিশুদের সেই ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র, না আছে ভাষা শেখার সুযোগ, নেই ভাষা চেনার পথ। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তাই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের রাখাইন আদিবাসীদের। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ফাল্গুনের রঙিন আকাশ, শিমুল পলাশে রাঙা বসন্ত, যে ভাষার জন্য রক্ত দিয়েছিল বাঙালি, সেই মাতৃভাষার মর্যাদায় আজও আমরা গর্বিত। বাংলার মতোই এদেশের রাখাইন আদিবাসীদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, কিন্তু কালের বিবর্তনে সেই ভাষা এখন হারিয়ে যেতে বসেছে। রাখাইন শিশুদের অনেকেই নিজ মাতৃভাষায় কথা বলতে পারলেও চিনতে বা লিখতে জানে না বর্ণমালা, কারণ বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই কোনো ভাষা শিক্ষা কেন্দ্র। আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা তাদের অক্ষর আর লিখতে পারি না, বুঝতে পারি না। আমাদের স্কুলে আমরা মূলত বাংলা আর ইংলিশ ভাষাটাই বেশি ব্যবহার করি, এমনকি এটাই আমাদের চলে। রাখাইন ভাষা আমাদের একটি ঐতিহ্য, আর এই ভাষার মাসের দাবিতে আমরা একটা চাই যে আমাদের এই রাখাইন ভাষাকে সংগ্রহ করে রাখা হোক। একসময় রাখাইন কিয়াংগুলোতে রাখাইন ভাষা চর্চার ব্যবস্থা থাকলেও এখন আর নেই। স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন মাতৃভাষা টিকিয়ে রাখতে স্কুলে রাখাইন ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া জরুরি। আমাদের মাতৃভাষা পড়াশোনার ব্লকগুলো করে আছে না, তারা
শেখানো হয় না, বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। এখন আমরা তো ছোটোবেলা পড়েছি, কিছু জানি। এখন এগুলি সরকারি উদ্যোগ না নিলে এটা তো আর ভাষা থাকবে না। মন্ত্রণালয় বলি, অধিদপ্তর বলি, তারা যদি এটাকে চিহ্নিত করে যেখানে এই রাখাইনটা লেখাপড়া করে, সেখানে এই ভাষাভাষীর যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এ ভাষাটা ফিরে পাবে। মানে শিক্ষার্থী এখান থেকে অনেক কিছু নিতে পারবে। উপকূলের আদিবাসীদের আত্মপরিচয়, আত্ম অনুসন্ধান, ব্যক্তিত্ব গঠনে রাখাইন ভাষা সংরক্ষণ গুরুত্বপূর্ণ। তাই রাখাইন মাতৃভাষা টিকিয়ে রাখতে রাখাইন ভাষা সংরক্ষণে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাখাইন কালচারাল সেন্টার নামে একটা সেন্টার করার তালতুলিতে উদ্যোগ গভর্নমেন্টের আছে এবং এই বিষয়ে আমরা জায়গার খোঁজ করছি। আমরা আশা করি আমরা যখনই জায়গাটা পাওয়ার পরে আমরা এখানে একটি যদি কালচার সেন্টার করতে পারি, রাখাইন সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি এগুলো আমরা সংরক্ষণ করতে পারব। মায়ের ভাষা বা মাতৃভাষা যে কোনো জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় জীবন্ত প্রতীক। তাই কেবল ভাষাগত বৈচিত্র্যের স্বার্থেই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সামাজিক সংহতি বৃদ্ধির জন্য রাখাইন মাতৃভাষা সংরক্ষণের টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশের অনেক তরুণ এখন বিদেশি ভাষা শিখছেন। কর্মসংস্থান, পড়াশোনা সহ নানা কারণে এসব বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। বিশেষজ্ঞরা বলেছেন, একাধিক ভাষা জানলে সেটি ব্যক্তির ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। আমার নাম রনি। এই তরুণের মাতৃভাষা বাংলা, তবে জীবিকার আশায় কয়েকদিনের মধ্যে তিনি পাড়ি জমাবেন জাপানে। তাই এখন একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি জাপানি ভাষা শিখছেন। একসময় দেশে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখার চল ছিল, তবে এখন কর্মসংস্থান, পড়াশোনার সহ নানা কারণে বিদেশি বিভিন্ন ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। আমার একটা স্বপ্ন আছে, আমি ওখানে আমার ক্যারিয়ার গড়তে চাই, তো সেই কারণে হচ্ছে যে আমি জার্মান ভাষাটা শিখতেছি। ইংরেজির পরেও যদি কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি, তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দরকার আসলে। কর্মসংস্থান বা পড়াশোনার জন্য বিদেশি ভাষা শেখা অত্যাবশ্যকীয় হলেও আজকাল অনেকেই বিদেশি ভাষা শিখছেন শুধুই শখের বশে। আবার কেউ কেউ শিখছেন বিদেশি সংস্কৃতিকে বোঝার জন্য। ভবিষ্যতে এগুলোর আমার প্রয়োজন আছে কিনা সেটা না, জাস্ট আপাতত এখন শখের বশেই আমি শিখতেছি। আমি এখন পর্যন্ত হাতে কলমে শিখেছি 4টা ভাষা এবং বলতে পারি 6টা ভাষা। তুমি কেমন আছো? হাউ আর ইউ? নি হাও মা, ভি গেটস দিয়া, আপ কেসে হ্যায়? দেশে বর্তমানে কতজন শিক্ষার্থী বিদেশি ভাষা শিখছেন তার সংখ্যা জানা না গেলেও যারা বিদেশি ভাষা শেখান তারা জানালেন দিন দিন এই সংখ্যা বাড়ছে। আর এ কারণেই ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বিদেশি ভাষা শেখার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। মেনলি আসলে তারা দক্ষ জনবল হিসেবে যাওয়ার জন্য শিখে, যেমন কোরিয়া যেতে চায়, জাপান যেতে চায়, যে এইগুলোতে অনেক জবের সুবিধা আছে। যেমন জাপান, তাদের একটাই মেন শর্ত যে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে। এই কারণে ল্যাঙ্গুয়েজ শেখার হার দিন দিন আর কি বাড়তেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিদেশে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য নয়, বরং একাধিক বিদেশি ভাষা জানা থাকলে সেটা ব্যক্তির ভবিষ্যৎ জীবনেও কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের। আমরা যদিও বিদেশি ভাষা শিখাই, কিন্তু আমাদের বাংলাটা আমাদের অন্তরে আছে। ভাষা শেখা একটা মাধ্যম, এর মাধ্যমে আমি মনে করি যে আমরা অন্যকে ভালো বুঝতে পারি। প্রথমে আমরা যদি আমাদের মাতৃভাষাটা ঠিক মতো শিখি এবং তারপরে খুব ছোটবেলাতেই যদি আমরা পাশাপাশি অন্য একটা বিদেশি ভাষা শিখে ফেলি, তাহলে এটা আমাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দরজা খুলে দিবে। বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে ইংরেজি ভাষার পাশাপাশি জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান, জাপানিজ এবং চাইনিজ ভাষা শেখায় আগ্রহ বাড়ছে। তাই বাংলাদেশিদের বৈশ্বিক যোগাযোগের দক্ষ করে তুলতে এসব ভাষায় প্রশিক্ষণে সরকারের মনোযোগ বাড়ানো দরকার বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশ এখন গ্লোবাল ভিলেজের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হচ্ছে। ফলে প্রত্যেক বাংলাদেশির এখন মাতৃভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বিদেশি দু একটি ভাষা শেখার কোনো বিকল্প নেই। এতে একদিকে যেমন বিদেশি সংস্কৃতির সঙ্গে আলাপ করা সহজ হয়, অন্যদিকে
যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে সেই সব দেশের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই পাঠকের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিহা উখরোজ। তাসফিহা, অনেকেই এই দিনটির অপেক্ষায় থাকেন, যারা বিশেষ করে কর্মজীবী থাকেন, আজ ছুটির দিনে তারা হয়তো ভেবে থাকেন আজ বইমেলায় আসবেন। সেদিক থেকে বইমেলায় ভিড় কেমন দেখছেন এবং আজকে বইমেলায় বিক্রির আশা কতটা করছেন বিক্রেতারা? মুক্তি, যেমনটি আপনি বলছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু আজকে বইমেলায় যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ক্রেতাদের বা পাঠকদের, সেটি কিন্তু বিক্রেতাদের কাছে আজ একটু বেশি। কারণ যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার উপর আজ শুক্রবার অর্থাৎ সরকারি ছুটির দিন, তাই এখানকার যে বিক্রয় কর্মীরা রয়েছেন তারা আসলে আশা করছেন যে আজ মেলায় পাঠক সংখ্যা, তাদের কাঙ্ক্ষিত পাঠক সংখ্যা আসলে তারা পাবেন এবং তাদের যে বেচাকেনার বই বিক্রির যে আশা সেটিও তারা আসলে পূরণ করতে পারবেন। এছাড়া একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আসলে গতকাল থেকে আসলে শুনছিলাম যে বাংলা একাডেমির যে তথ্য সংযোগ বিভাগ রয়েছে সেখান থেকে তারা বারবার জানাচ্ছিলেন যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা কিন্তু সকাল 7টা থেকেই পাঠকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং তারা সে অনুযায়ী আজ 7টা থেকে পাঠকদের উদ্দেশ্যে বইমেলা খুলে দিয়েছেন এবং সেই সুযোগ কিন্তু পাঠকরাও নিতে ছাড়ছেন না। তারা সেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলায় তারা আসছেন এবং সেই সকাল 7টা থেকেই বলা চলে যে অন্যান্য দিনের তুলনায় আমরা যা দেখি যে পাঠক সমাবেশ আসলে একটু কম হয় সকালেতে, কিন্তু আজ কিন্তু তার ব্যতিক্রম। আজ আসলে সেই সকাল থেকেই আমরা বইমেলায় পাঠকের আনাগোনা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষকে কেন্দ্র করে আসলে এই সকাল 8টার সময় বাংলা একাডেমির মূল মঞ্চে স্বরচিত কবিতা পাঠের আসর বসানো হয়েছিল। সেখানে আসলে ছোট বড় সকলেই তাদের নিজেদের লেখা কবিতা আবৃত্তি করছিল পাঠকদের উদ্দেশ্যে। সেখানে সকল পাঠকরা ছিলেন, তারা আসলে উপভোগ করছিলেন এই বিষয়টি। এছাড়া আরেকটি বিষয় যে আজ বিকেল 4টার সময় বাংলা একাডেমির মূল মঞ্চে কিন্তু অমর একুশে বক্তৃতা পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে বাংলা একাডেমির মহাপরিচালক থাকবেন, তিনি সেখানে স্বাগত বক্তব্য দিবেন। এছাড়াও অধ্যাপক আনু মোহাম্মদ সেখানে অমর একুশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এছাড়া আপনি ভিড়ের ব্যাপারে বলছিলেন, যেহেতু আজ শুক্রবার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সব কিছুকে কেন্দ্র করে আসলে এখানকার যে বিক্রয় কর্মীরা রয়েছেন তারা আসলে আশা করছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত পাঠক সমাবেশ আজ তারা দেখতে পাবেন। মুক্তি। সহকর্মী তাসফিহা উখরোজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অমর একুশে বইমেলা থেকে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ভাষা শহীদদের স্মরণ করছে জাতি, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। বিদেশি ভাষার দাপটে ম্লান, রক্তে অর্জিত ভাষা, সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানোর তাগিদ। এই ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে। হারিয়ে যাচ্ছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি। আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা তাদের অক্ষর আর লিখতে পারি না। এবং কর্মসংস্থান সহ নানা কারণে বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে, প্রতিযোগিতার যুগে একাধিক ভাষা শেখার পরামর্শ। অন্য একটা বিদেশি ভাষা শিখে ফেলি, তাহলে এটা আমাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দরজা খুলে দিবে। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।